আজকে আমরা ময়মনসিংহ বোর্ড ২০২৩ সালের এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সলভ করব। এটি আমাদের প্রথম পর্ব এবং এই পর্বে আমরা ১ থেকে ১৫ নম্বর পর্যন্ত এমসিকিউ সমাধান করব। ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচের কোনটি অসংরক্ষণশীল বল? একটি পূর্ণ চক্র সম্পন্ন করে একটি বস্তুকে তার আদি অবস্থানে নিয়ে আসতে যেই বল দ্বারা বস্তুর উপর কৃত কাজ শূন্য হয়ে যায়, সেই বলকে আমরা সংরক্ষণশীল বল বলি। এবং যে বল দ্বারা কৃত কাজের পরিমাণ শূন্য হয় না, সেই বলটাকে বলা হয় অসংরক্ষণশীল বল। আর অসংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে সান্দ্র বল এবং ঘর্ষণ বল। মহাকর্ষীয় বল হচ্ছে সংরক্ষণশীল বল। আর তাহলে ১ নম্বর প্রশ্নের সমাধান হবে কি? খ নম্বর অপশনটি, ২ এবং ৩ নম্বর অপশন। এরপর ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে, নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের জন্য গতিশক্তি E ভার্সেস তাপমাত্রা T লেখচিত্র কিরূপ হবে? আদর্শ গ্যাসের গতিশক্তির ফর্মুলা আমরা জানি, E = 3/2 nRT। এখন আমি যদি y অক্ষ বরাবর E প্লট করি এবং x অক্ষ বরাবর যদি টেম্পারেচার প্লট করি, তাহলে এই ইকুয়েশনকে আমরা y = mx সরলরেখার সাথে তুলনা করতে পারি। তাহলে E কে আমরা y অক্ষ বরাবর প্লট করছি এবং t হচ্ছে x অক্ষ বরাবর, এবং এখানে 3/2 nr এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট। এটিকে আমরা সরলরেখার ঢাল হিসেবে এখানে তুলনা করতে পারি। তাহলে এখানে আমরা x অক্ষ বরাবর t রাখছি এবং y অক্ষ বরাবর E। তাহলে y = mx, এটি একটি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে E ভার্সেস t যে লেখচিত্র, সেটি হবে একটি মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে এখানে অপশন ক হচ্ছে সঠিক উত্তর। E ভার্সেস t লেখচিত্র হবে মূলবিন্দুগামী সরলরেখা। এরপর ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে, সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত? তাহলে সেকেন্ড দোলকের আমরা পর্যায়কাল জানি, সেকেন্ড দোলকের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। আর পর্যায়কালের সাথে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে F = 1/t। তাহলে আমি পর্যায়কাল যদি 2 সেকেন্ড বসিয়ে দিই, তাহলে আমরা কম্পাঙ্কের মান পাবো 0.5 হার্টজ। তাহলে ৩ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশন, 0.5 হার্টজ সেকেন্ড দোলকের কম্পাঙ্ক। এরপর ৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটি 1.5 মিটার দীর্ঘ ও 2 কেজি ভরের রডকে আনুভূমিক হতে উলম্ব অবস্থায় নিতে কাজের পরিমাণ কত হবে? ধরো এই হচ্ছে আমাদের একটি রড, আনুভূমিক অবস্থায় আছে। এবার এই রডটিকে আমি উলম্ব অবস্থায় নিয়ে যাব। অর্থাৎ অর্থাৎ এটি আগে শোয়ানো ছিল, এখন আমরা এই রডটিকে খাড়া করে ফেলবো। তাহলে এক্ষেত্রে কি পরিমাণ কাজ সম্পন্ন হয়? তাহলে এক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, সেটি হচ্ছে যখন আমরা আনুভূমিক অবস্থান থেকে এটিকে উলম্ব অবস্থানে নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে এর একটি ভরকেন্দ্রের সরণ হবে। একদম শুরুতে এর ভরকেন্দ্র আমরা 0 হিসেবে ধরতে পারি। আর যখন হচ্ছে আনুভূমিকভাবে খাড়া করে ফেলবো, তখন এর ভরকেন্দ্র বস্তুটির একদম মাঝখান বরাবর অবস্থান করবে। তাহলে সেক্ষেত্রে এর ভরকেন্দ্রের সরণ কতটুকু হবে? ভরকেন্দ্রের সরণ হবে এতটুকু। আমরা যদি সম্পূর্ণ উচ্চতাটুকুকে এখানে h ধরি, তাহলে ভরকেন্দ্রের সরণ হবে h', h/2। এবং এক্ষেত্রে যদি আমি কাজের পরিমাণ বের করতে চাই, তাহলে আমরা কাজের ইকুয়েশন লিখতে পারি mgh'। h' হচ্ছে এখানে ভরকেন্দ্রের সরণ। তাহলে বস্তুর ভর এখানে দেওয়া আছে 2 কেজি। তাহলে আমরা m এর স্থানে 2 বসাবো। অভিকর্ষ ত্বরণ 9.8 এবং h' হচ্ছে ভরকেন্দ্রের সরণ। h' আমরা এখানে দেখেছিলাম h/2 হয়। তাহলে h হচ্ছে এর দৈর্ঘ্য 1.5 মিটার। 1.5 মিটারকে আমরা 2 দিয়ে ভাগ করলে ভরকেন্দ্রের সরণ পাবো। এবং এক্ষেত্রে আমরা কৃত কাজের পরিমাণ পাচ্ছি 14.7 জুল। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে খ নম্বর, 14 জুল এখানে দেওয়া আছে। ৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে, i ক্যাপ ক্রস i ক্যাপ cos
জে ক্যাপ এর মান কি হবে? তাহলে আমরা ক্রস গুণনের ক্ষেত্রে একক ভেক্টরগুলোকে আমরা চক্রগমিক রাশি আকারে এভাবে প্রকাশ করতে পারি। যখন আমরা এভাবে গুণ করব যেকোনো ২ টি ভেক্টরের ক্রস গুণ তখন অপোজিট ভেক্টরটি পাওয়া যাবে এখানে। তাহলে যদি আমি i এর সাথে j এর ক্রস গুণ নেই, তাহলে i এর সাথে j এর ক্রস গুণ নিলে আমরা পাবো এখানে k ক্যাপ। এরপর পরে বলা হলো কি যে i ক্যাপ ক্রস j ক্যাপ। তাহলে i ক্রস j ক্যাপের মান আমরা এখানে পেলাম k ক্যাপ। এখন যদি আমি i এর সাথে k এর ক্রস গুণ নেই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি k এর সাথে যখন আমরা i এর ক্রস গুণ নেব, তখন আমরা পাবো j ক্যাপ। কিন্তু যখন আমরা বিপরীত দিকে আসবো তখন আমরা আ যেহেতু ভেক্টর রাশি সেক্ষেত্রে একটি মাইনাস চিহ্ন এখানে বসে পড়বে। তাহলে সেক্ষেত্রে আমরা i ক্রস k এর মান পাবো হলো মাইনাস j ক্যাপ। তাহলে ৫ এর সঠিক উত্তর হবে গহ নম্বর। এর সঠিক উত্তর হবে মাইনাস j ক্যাপ। এবার আমরা ৬ নম্বর প্রশ্ন সমাধান করব। এখানে বলা হয়েছে আনুভূমিকের সাথে ৩০ ডিগ্রি কোণে আনত রাস্তার উপরের দিকে চলমান ১০০ গ্রাম ভরের একটি বস্তু ৫ মিটার পথ চলতে কত শক্তি প্রয়োজন হবে? এটি যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তো এই হচ্ছে আমাদের আনুভূমিক তল এবং আনুভূমিক তলের সাথে একটি ৩০ ডিগ্রি আনত রাস্তা, থিটা ইকুয়াল হচ্ছে ৩০ ডিগ্রি। এই রাস্তার মধ্যে যদি ৫ মিটার পথ চলতে হয় তাহলে কি পরিমাণ এখানে শক্তির প্রয়োজন হবে? তাহলে ৫ মিটারকে আমি এখানে x দিয়ে প্রকাশ করলাম। যদি এখানে ৫ মিটার পথ চলে তাহলে উলম্ব উচ্চতাটুকু আমাদের বের করতে হবে। উলম্ব উচ্চতা আমরা ধরলাম এখানে h, তাহলে আমরা sin থিটার ফর্মুলা বসাতে পারি। sin 30 ডিগ্রি বা sin থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে h আর অতিভুজ হচ্ছে x এবং x এর মান হচ্ছে ৫ মিটার। তাহলে আমরা এখানে h এর ভ্যালু পাবো কি? ৫ ইন্টু sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আমরা h এর মান এখানে পাচ্ছি 2.5 মিটার। এখন যদি আমরা শক্তি বের করতে চাই তাহলে এখানে শক্তিটি বিভব শক্তি আকারে জমা হবে। যেহেতু অভিকর্ষ বলের বিপরীতে এখানে কাজ করতে হচ্ছে তাকে, তাহলে আমরা U ইকুয়াল mgh লিখতে পারি। m হচ্ছে বস্তুর ভর 100 গ্রাম। আমি কেজিতে নেব একে, তাহলে ১০০০ দিয়ে ভাগ করলে আমরা এখানে 0.1 পাবো। এরপর g হচ্ছে অভিকর্ষের ত্বরণ 9.8 এবং h হচ্ছে উচ্চতা আমরা এখানে বের করেছি 2.5। ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা এখানে বিভব শক্তির পরিমাণ পাচ্ছি 2.45 জুল। তাহলে যখন আমরা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটি তল থাকে রাস্তা, সেই রাস্তায় ৫ মিটার পথ চলতে এই বস্তুটির 2.45 জুল শক্তির প্রয়োজন হবে। এরপর ৭ নম্বর প্রশ্নে বলা হয়েছে r ও 2r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণরত দুটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত কত হবে? কেপলারের তৃতীয় সূত্র থেকে আমরা পর্যায়কাল এবং ব্যাসার্ধের মধ্যে একটি সম্পর্ক জানি, টি স্কোয়ার সমানুপাতিক r কিউব। এখন আমি সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে একটি কনস্ট্যান্ট নিয়ে আসতে চাই কে। তাহলে এই সূত্র থেকে আমরা এখন প্রথম উপগ্রহের জন্য পর্যায়কাল যদি T1 ধরি, T1 এর বর্গ হবে কি R1 k ইন্টু R1 কিউব এবং দ্বিতীয় উপগ্রহের পর্যায়কালকে যদি আমি T2 দিয়ে প্রকাশ করি তাহলে T2 স্কোয়ার হবে k R2 কিউব। R2 হচ্ছে দ্বিতীয় গ্রহের ব্যাসার্ধ। তাহলে এখন আমি T1 স্কোয়ারকে T2 স্কোয়ার দিয়ে ভাগ করে দেব। তাহলে k এবং এই k কাটা চলে যাবে, সেক্ষেত্রে আমরা r কিউব R1 কিউব ডিভাইডেড বাই R2 কিউব পাচ্ছি। প্রথম উপগ্রহের ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে R1 এর জায়গায় আমরা r বসিয়ে দেব এবং দ্বিতীয় উপগ্রহের ব্যাসার্ধ হচ্ছে 2r, তাহলে আমরা R2 এর স্থানে 2r বসাবো। তাহলে এখানে পাচ্ছি আমরা r কিউব, 2 এর কিউব করলে 8 ইন্টু r কিউব
আর কিউব কাটা চলে যাবে, তাহলে আমরা এখানে পাবো 1/8। তাহলে T1 ডিভাইডেড বাই T2 কি হবে? যদি আমি রুট করে দিই তাহলে 1, 8 কে রুট করলে আমরা পাবো 2√2। এখন যদি আমরা অনুপাত আকারে লিখতে চাই তাহলে T1:T2 হবে 1:2√2। এই হচ্ছে আমাদের দুটি উপগ্রহের পর্যায়কালের অনুপাত 1:2√2। তাহলে এখানকার 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বর। দুটি উপগ্রহের পর্যায়কালের অনুপাত হবে 1:2√2। এরপর একটি উদ্দীপক আছে। উদ্দীপকে বলা হয়েছে ভেক্টর a প্লাস ভেক্টর b ইকুয়াল 12i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 8k ক্যাপ, ভেক্টর a মাইনাস ভেক্টর b ইকুয়াল মাইনাস 6i ক্যাপ প্লাস 12j ক্যাপ প্লাস 10k ক্যাপ। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে b ভেক্টরটি কোনটি হবে? তাহলে আমাদের ভেক্টর b বের করতে হবে। আমি যদি এই ইকুয়েশনকে 1 নং দেই এবং এই ইকুয়েশনকে 2 নং দেই, তাহলে আমরা 1 নং ইকুয়েশন থেকে 2 নং ইকুয়েশনকে বিয়োগ করে দেব। তাহলে আমরা কি পাবো? ভেক্টর a প্লাস ভেক্টর b ইকুয়াল এখানে দেওয়া আছে 12i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 8k ক্যাপ, এবং ভেক্টর a মাইনাস ভেক্টর b দেওয়া আছে এখানে মাইনাস 6i ক্যাপ প্লাস 12j ক্যাপ প্লাস 10k ক্যাপ। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এখানে চিহ্নগুলো চেঞ্জ করে দেব। চিহ্ন চেঞ্জ করে দিলাম সবার। তাহলে ভেক্টর a এখান থেকে কাটা চলে যাচ্ছে। আমরা এখানে 2 ভেক্টর b পাচ্ছি। এরপর 12 এবং 6 যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাবো 18i ক্যাপ। এরপর -4 আছে এখানে। এরপর এখানে -12, এই দুটি যোগ করলে -16j ক্যাপ। এরপরে 8 থেকে যদি আমি 10k ক্যাপ বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে পাবো -2k ক্যাপ। এরপর যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 9i ক্যাপ -8j ক্যাপ -k ক্যাপ। তো এই হচ্ছে আমাদের ভেক্টর b। এখানে যদি আমরা অপশনগুলো দেখি তাহলে ক নম্বর অপশনের সাথে আমাদের ভেক্টর b মিলে যাচ্ছে। তাহলে এটির সঠিক উত্তর হবে গ নম্বরটি। এরপর 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ভেক্টর a ডট ভেক্টর b এর মান কত হবে? এখন আমরা যদি ভেক্টর a ডট b বের করতে চাই, b ভেক্টর মান একটু আগে আমরা বের করলাম। আমাদের এখন ভেক্টর a বের করতে হবে। আমরা যদি 1 আর 2 নং ইকুয়েশন যোগ করে দেই তাহলে আমরা ভেক্টর a পাবো। তাহলে এখানে এর সাথে যদি a যোগ করে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি 2 ভেক্টর a, এরপর প্লাস ভেক্টর b মাইনাস ভেক্টর b কাটা চলে যাবে। এরপর 12i থেকে আমরা 6i বাদ দিয়ে দেব। তাহলে আমরা এখানে পাবো 6i ক্যাপ। এরপর এখানে -4j এর সাথে আমরা +12j যোগ করব। তাহলে এখানে আমরা পাবো +8j ক্যাপ। এরপর 8k এর সাথে আমরা 10k যোগ করে দেব। তাহলে আমরা এখানে পাচ্ছি 18k ক্যাপ। 2 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আমরা ভেক্টর a পাচ্ছি 3i ক্যাপ +4j ক্যাপ +9k ক্যাপ। এবার আমরা ভেক্টর a ডট ভেক্টর b নির্ণয় করব। ভেক্টর a এখানে দেওয়া আছে 3i ক্যাপ +4j ক্যাপ +9k ক্যাপ। এর সাথে আমরা ভেক্টর b এর ডট গুণ নেব 9i ক্যাপ -8j ক্যাপ -k ক্যাপ। ডট গুণনের নিয়ম আমরা সবাই জানি যে i এর সহগগুলোর সাথে i এর সহগ গুণ করতে হবে। এখানে i এর সহগ হচ্ছে 3 এবং এখানে 9। তাহলে আমি 3 আর 9 গুণ করলে 27। এরপর j এর সহগ এখানে 4 এবং এখানে j এর সহগ হচ্ছে -8। তাহলে এই দুটি গুণ করলে আমরা -32 পাচ্ছি। এরপর k এর সহগ 9, এখানে k এর সহগ হচ্ছে -1। 9 এবং -1 গুণ করলে আমরা এখানে -9 পাচ্ছি, এবং ক্যালকুলেশন করলে আমরা ভেক্টর a ডট ভেক্টর b এর মান পাচ্ছি -14। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নম্বর, ভেক্টর a ডট b ইকুয়াল -14। এরপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সরল ছন্দিত কণার গতির সমীকরণ x ইকুয়াল
10 sin 6 পাই টি প্লাস 2 পাই কণাটির কম্পাঙ্ক কত? আমরা জানি সরল ছন্দিত গতির সমীকরণ হচ্ছে x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল। এখন যদি আমি এই ইকুয়েশনের সাথে প্রশ্নের ইকুয়েশনটি তুলনা করি, তাহলে আমরা a ইকুয়াল এখানে লিখতে পারি 10 এবং ওমেগা ইকুয়াল লেখা যায় 6 পাই। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক এবং a হচ্ছে বিস্তার। কৌণিক কম্পাঙ্কের সাথে আমাদের নরমাল কম্পাঙ্কের একটি ফর্মুলা জানা আছে, ওমেগা ইকুয়াল 2 পাই f। f হচ্ছে কম্পাঙ্ক, তাহলে f ইকুয়াল আমরা লিখতে পারি ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। ওমেগা হচ্ছে 6 পাই, 6 পাইকে আমরা 2 পাই দিয়ে ভাগ করে দিলে কম্পাঙ্ক পাবো 3 হার্জ। তাহলে এই হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। কণাটির কম্পাঙ্ক হচ্ছে 3 হার্জ। এরপর আরো একটি উদ্দীপক দেওয়া আছে। এখানে বলা হয়েছে 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি বুলেট 150 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল। বুলেটটি বের হওয়ার সময় একটি বল পেছনের দিকে ধাক্কা দিল। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে বন্দুকের আদি ভরবেগ কত? বন্দুকের যেহেতু কোনো আদি বেগ নেই, তাহলে বন্দুকের আদি ভরবেগ হবে 0 কেজি মিটার পার সেকেন্ড। এরপর 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে বন্দুকটি কত বেগে পেছনে সরে আসবে? বন্দুক এবং গুলির ক্ষেত্রে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র বসাতে পারি এভাবে, mv প্লাস স্মল mv ইকুয়াল হচ্ছে 0। ক্যাপিটাল M হচ্ছে বন্দুকের ভর এবং ক্যাপিটাল B হচ্ছে বন্দুকের বেগ, পশ্চাৎ বেগ বা শেষ বেগ। এরপর স্মল m হচ্ছে গুলির ভর এবং স্মল b হচ্ছে গুলির বেগ, গুলির শেষ বেগ। এখন আমাদেরকে বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে হবে। তাহলে mv ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস স্মল mv এবং v ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস mv ডিভাইডেড বাই ক্যাপিটাল M। স্মল m হচ্ছে গুলির ভর, প্রশ্নে দেওয়া আছে গুলির ভর হচ্ছে 5 গ্রাম। আমি 5 গ্রামকে কেজিতে নিতে চাই, তাহলে এর সাথে 10 টু দি পাওয়ার মাইনাস 3 গুণ করব। এরপর স্মল b হচ্ছে গুলির শেষ বেগ 150 মিটার পার সেকেন্ড। এরপর ক্যাপিটাল M হচ্ছে বন্দুকের ভর, বন্দুকের ভর প্রশ্নে দেওয়া আছে 3 কেজি। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ পাচ্ছি মাইনাস 0.25 মিটার পার সেকেন্ড। মাইনাস চিহ্ন দিয়ে পশ্চাৎ বেগ বোঝানো হচ্ছে, এর মানে হচ্ছে বন্দুক 0.25 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে সরে আসবে। এরপর 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান? এটি আমাদের মুখস্থ রাখতে হবে। এক অশ্ব ক্ষমতা কিংবা 1 হর্স পাওয়ার ইকুয়াল হচ্ছে 746 ওয়াট। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে মহাকর্ষীয় বিভব এটি একটি স্কেলার রাশি। এরপর এর মান সর্বোচ্চ মান অসীম। অপশন 3 এ দেওয়া আছে এর মান মহাকর্ষীয় ক্ষেত্রের যে কোনো বিন্দুতে ঋণাত্মক হতে পারে। মহাকর্ষীয় বিভব হচ্ছে যদি আমরা অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ভরের বস্তু কণা নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে মহাকর্ষীয় বিভব বলে। মহাকর্ষীয় বিভবের সংজ্ঞা থেকে আমরা মহাকর্ষীয় বিভবকে এভাবে লিখতে পারি, V ইকুয়াল W/m। তাহলে W হচ্ছে কৃত কাজ, কাজ একটি স্কেলার রাশি এবং ভর হচ্ছে একটি স্কেলার রাশি। তাহলে কাজ এবং ভর দুটি যেহেতু স্কেলার, আমরা মহাকর্ষীয় বিভবও একটি স্কেলার রাশি পাবো। তার মানে অপশন 1 সঠিক অ্যান্সার। এরপরে বলা হলো যে মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান অসীম। আমরা এটি একটু দেখতে চাই। মহাকর্ষীয় বিভবের একটি রাশিমালা আছে, এটি ছিল -gm ডিভাইডেড বাই r। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহাকর্ষীয় বিভব এটি নির্ভর করছে হলো দূরত্বের উপর। এখন দূরত্ব যদি বৃদ্ধি পায় তখন আমাদের নেগেটিভ ভ্যালুর পরিমাণটুকু আস্তে আস্তে কমতে থাকবে। তখন কি হবে, যদি আমাদের এখানে দূরত্ব বৃদ্ধি পায় তখন মহাকর্ষীয় বিভবও বৃদ্ধি পাবে। এখন যদি আমরা সর্বোচ্চ মান বের করতে চাই, যেহেতু এখানে নেগেটিভ ভ্যালু, আমি যদি r এর ভ্যালু এখানে অসীম বসাই,
rm ভ্যালু অসীম বসালে কি হবে? 0 হয়ে যাবে। কারণ যেকোনো জিনিসকে আমরা অসীম দিয়ে ভাগ করলে 0 হয়ে যায় এবং এই 0 ভ্যালুটি হচ্ছে মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান। আর আমাদের প্রশ্নে বলা হয়েছিল কি মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান হচ্ছে অসীম। মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান অসীম নয়, বরং মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান হচ্ছে 0 এবং এটি পাওয়া যায় যখন হচ্ছে দূরত্বটি অসীম হয়ে যায়। তার মানে অপশন 2 যেটা এখানে দেওয়া আছে এটি রং অ্যান্সার। এরপরে ৩ নম্বর অপশন এটি বলা ছিল যে মহাকর্ষীয় ক্ষেত্রের যেকোনো বিন্দুতে এর মান ঋণাত্মক হতে পারে। যেহেতু এখানে নেগেটিভ চিহ্ন রয়েছে, এই নেগেটিভ চিহ্ন দিয়ে আকর্ষণ বোঝানো হয়। তাহলে যেকোনো বিন্দুতেই বা যেকোনো দূরত্বে যদি আমি মহাকর্ষীয় বিভব বের করতে চাই তাহলে এর মান সবসময় নেগেটিভ পাওয়া যাবে। এর মানে অপশন ৩ সঠিক অ্যান্সার। তাহলে আমরা এখানে কি পেলাম? ১ এবং ৩ নম্বর হচ্ছে সঠিক উত্তর। গ নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর ১৫ নম্বর প্রশ্নে বলা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২ গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি কত? আমরা আদর্শ গ্যাসের গতিশক্তির সূত্র জানি 3/2 nRT। তাহলে যেহেতু এখানে নাইট্রোজেনের ভর দেওয়া আছে আমরা n এর পরিবর্তে M বসাতে পারি। M হচ্ছে ভর এবং M হচ্ছে নাইট্রোজেনের আণবিক ভর। এরপর হচ্ছে RT। এখন আমরা সবার মান বসিয়ে দেব 3/2। এখানে নাইট্রোজেনের ভর দেওয়া আছে 2 গ্রাম এবং নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28 গ্রাম। এটি মুখস্থ রাখতে হবে। নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28 গ্রাম। তাহলে M এর মান 28 এবং R হচ্ছে গ্যাস দ্রবক, এর মান হচ্ছে 8.31। এরপর T হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা এখানে দেওয়া আছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি কেলভিনে নিতে চাই তাহলে ২৭৩ যোগ করতে হবে। তাহলে ২৭ এর সাথে ২৭৩ যোগ করলে আমরা পাবো ৩০০ কেলভিন। এবং এক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেটরে বসাই গতিশক্তির মান পাচ্ছি ২৬৭.11 জুল। তাহলে ১৫ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ২৬৭ জুল। আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী পর্বে বাকি প্রশ্নগুলোর সমাধান করব। আশা করি সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে।